কিছু কোশ্চেন নিয়েছি, সময় পেলে আরো কিছু নিয়ে দেখাবো। যেমন ধর 2019 সালে মেন্সের কোশ্চেন, আর আমি তো বলি অবজেক্টিভের থেকে ডেসক্রিপটিভের কোশ্চেন করা বেশি ভালো, বেশি সহজ। কেন? কারণ অবজেক্টিভে না একটা অঙ্কে সেই ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকম ভাবে দিতে পারে, বাট ডেসক্রিপটিভে তো ওই রকম দেবার সম্ভাবনা কম। ফ্ল্যাট কোশ্চেন, বেশি ঘুরিয়ে ফিরিয়ে দেবে না। তাহলে কিরকম দেখ, তাহলে একটু পড়ে নিই। এবার আমরা লিখবোটা কিভাবে, ঠিক আছে, লিখবোটা কিভাবে, কি বলছে, ইন এ ক্লাস every member contributed as many 50 rupees as the number of members। তাহলে একটু মানে করে নি কি বললো। আর অঙ্ক করার সময় কি করবি বলতো, সিম্পলি বঙ্গানুবাদ করে নিবি, কোনো পড়ে করতে যাবি না। তুই অঙ্কের ইনফরমেশনটা লিখবি আগে, দেখবি অঙ্কের ইনফরমেশন পরপর লিখতে লিখতেই তোর অঙ্ক হয়ে যায়। তাহলে বলছে, দেখ কি বললো, বলছে একটা ক্লাবে প্রত্যেকটা মেম্বার কত করে কম তোর কন্ট্রিবিউট করছে, অ্যাজ মেনি 50 রুপিস অ্যাজ দ্য নাম্বার অফ মেম্বার্স। মানে যতজন মেম্বার আছে ততগুলো 50 রুপিস তারা কন্ট্রিবিউট করছে। তাহলে এবার তুই আমাকে একটা কথা বল, তাহলে এবার আমি কিভাবে লিখবো। আমি বাংলাতেই লিখছি, কি বাংলাতে লিখবো না ইংলিশে লিখবো বল, তোরা যাতে লিখতে বলবি। বাংলাতেই লিখুন স্যার। আচ্ছা, বাকিরা? স্যার আমার বাংলা ইংলিশ কোনো অসুবিধা নেই, যে কোনো একটাতে হলেই হয়। ঠিক আছে, তাহলে আমি এখানে ধরে নিচ্ছি, ধরি সদস্য সংখ্যা x। ঠিক আছে, ধরে নিলাম, ধরি সদস্য সংখ্যা x জন। এবার আমি বলছি যে এরকম ভাবে আমি এত কিছু লিখবো না। তাহলে প্রত্যেক সদস্য কন্ট্রিবিউট করবে 50x, তাহলে মোট সদস্য কন্ট্রিবিউট করবে x × 50x। অত কিছু লিখবো না, তাহলে আমি এরকম লিখবো, প্রশ্ন, তাহলে প্রশ্নানুসারে ডিরেক্ট কি লিখবো, আমাকে কোশ্চেনেই তো বলে দিয়েছে যে যতজন মেম্বার প্রত্যেকে প্রত্যেকে তত 50 টাকা করে দিচ্ছে। তাহলে প্রশ্নানুসারে আমরা কি লিখবো বল, তাহলে টোটাল মেম্বার কত, তার মানে এক একজন কত পে করছে, 50x। তাহলে মোট সংখ্যা x জন, তার মানে 50x × x ইকুয়ালস টু কত লিখবি বল, 30,250। তাহলে এটা x² তাহলে x² মানে কত, ভাগ করে দে এটা, 31,250/50। তাহলে এটা 5 দিয়ে কাটলে কত হয় বল, 625। স্কোয়ার যদি 625 হয়, তার মানে এক্স মানে কত পেলাম, 25। আর স্কোয়ার 625, 25। তাহলে এবারে এখানে একটু উত্তরটা লিখে দিবি। সেটা কি, এটা কিন্তু অবশ্যই লিখবি, ঠিক আছে, যখনই ডেসক্রিপটিভের অ্যান্সার করবি না এখানে দিস না, এখানে উত্তরটা লিখে দিস কি, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন দ্য ক্লাব। তাহলে দেয়ার ফোর ক্লাবের মোট সংখ্যা 25। ব্যাস, এটাই ডেসক্রিপটিভ, এটাই ডেসক্রিপটিভ। আমি হাবিজাবি অত কিছু লিখে খাতা ভরাবো না। যে ধরি সদস্য সংখ্যা এক্স, প্রত্যেকে কন্ট্রিবিউট করবে, মোট সদস্য কন্ট্রিবিউট করবে 50x × x, তাহলে অ্যাকর্ডিং টু দা প্রবলেম প্রশ্নানুসারে 50x × x ইকুয়ালস টু 31,250 করার দরকার নেই। বল, বুঝাতে পারলাম রে? হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে। স্যার হ্যাঁ বল। স্যার বলছিলাম ইংলিশে লিখলে প্রশ্ন অনুসারে জায়গায় কি লিখতে হবে? তুই ইয়ে লিখতে পারিস, বা অ্যাকর্ডিং টু দা, হ্যাঁ, ডিপি। অ্যাকর্ডিং টু আচ্ছা দা স্যার, ঠিক কোশ্চেন। আছে। ঠিক আছে, ঠিক আছে। ওকে। তাহলে কি বলছে দেখ, বলছে এর নাম্বার, আচ্ছা, এখানে মানে আগেরটাতে যেমন সাল লেখা ছিল, মানে তোরা বুঝলি এটা প্রিভিয়াস ইয়ার 2019 সাল এসেছে, এটা সাল এখানে, এগুলো প্রত্যেকটাই আমি যে কোশ্চেন গুলো তোদের নিয়ে দেখাচ্ছি, এগুলো প্রত্যেকটাই তোর মিসলিনিয়াস মিন্স 2019-এর কোশ্চেন, তোরা দেখে পেয়ে যাবি। ঠিক আছে, দেখ কি বলছে, এ নাম্বার বিকাম 600 ইফ ইট ইজ রিডিউসড বাই 40%। তাহলে কি বললো বল, একটা নাম্বার 600 হয়েছে, কখন হয়েছে,
যখন তাকে 40% কমানো হয়েছে। ঠিক আছে, তাহলে 40% কমানো মানে কি রে বল? না, 100-র মধ্যে 40 কমিয়েছি, তাহলে 60। 100-র 60। তাহলে আমি কি লিখতে ধরি বা লেট নাম্বার বি এক্স, লেট নাম্বার বি এক্স, আমি দিলাম নাম্বারটা। তাহলে সংখ্যাটা কত বল? 40% কমে গেছে, মানে 100-র মধ্যে 40 কমেছে, 40 কমে কত হয়েছে বল? 60। লিখতে পারি না, এক্স এর 60% সমান সমানই হচ্ছে আমার কত বল? 600। এক্স 60% সমান সমানই 600। তাহলে এখানে একটা জিরো একটা জিরো কেটে দে, 6 দিয়ে এটা কেটে দে, কত হয়ে গেল? 100। তাহলে দেয়ার ফোর এক্স ইকুয়ালস টু কত? 100 × 10 মানে 1000। তাহলে তুই যদি চাস একটা লাইন লিখ, তাহলে দেয়ার ফোর নাম্বার বি 1000, বা সংখ্যাটি হলো 1000। কি বলেছে? বলছে ফাইন্ড দ্য রেট অফ ইনক্রিজ টু মেক ইট 1600। তাহলে বলছে এই হাজারটাকে 1600 কত পার্সেন্ট বাড়াতে হবে, শতকরা কত বাড়াতে হবে। তাহলে দেখ, তাহলে এখানে তুই লিখতে পারিস কি, নিউ নাম্বার ইজ ইকুয়ালস টু 1600, পার্সেন্টেজ ইনক্রিজড বাই, তাহলে কত পার্সেন্ট বাড়া, না দেখ, তাহলে ছিল 1000, হয়েছে 1600, তাহলে বাড়াবো কত? 600। কার সাপেক্ষে বাড়াবো? আমরা সবসময় কার সাপেক্ষে বার করি বল? অ্যাকচুয়াল হাজারের নাম্বার যেটা, একদম। সাপেক্ষে। তাহলে আমার অ্যাকচুয়াল নাম্বারটা কত রে? 1000। তার মানে আমাকে 1000-এর সাপেক্ষে 600 ইন্টু 100 করে দে, দুটো জিরো দুটো জিরো কেটে গেল, এই একটা কেটে গেল, মানে 60%। এটা হয়ে গেল অ্যান্সার। বল, অসুবিধা নেই তো? না স্যার। আচ্ছা, তাহলে তাহলে একটা অঙ্ক কি তোরা করবি নিজেরা? চেষ্টা কর না, কি আছে। এটা দেখ, ফাইন্ড দ্য রেট অফ ইনক্রিজ অফ দ্য কস্ট প্রাইস। কস্ট প্রাইসটাকে আমি কত পার্সেন্ট বাড়াবো ইন অর্ডার টু মেক এ প্রফিট অফ 20% বাই সেলিং অ্যান আর্টিকেল আফটার গিভিং 10% রিবেট অন মার্ক প্রাইস টু এ কাস্টমার। ঠিক আছে, তাহলে কস্ট প্রাইসটাকে আমি কত পার্সেন্ট বাড়াবো? যেখানে আমি 20% প্রফিট করেছি, কখন বল? যখন আমি 10% ডিসকাউন্ট দিয়ে বিক্রি করছি অন মার্ক প্রাইসের উপর। বল, একটু চেষ্টা কর তোরা, একটু চেষ্টা কর, তারপর তো আমি তো করবো, একটু তোরা কর।
বল, হচ্ছে রে না করব? 8% হবে স্যার। কত পার্সেন্ট বল? 8%। 8%? মনে হয় না, দেখে নিচ্ছি আমি। দেখ বেসিক্যালি এটা কি তোকে কোনটা কোথায় রাখবেন দেখ। হ্যাঁ, বেসিক্যালি এটা তোকে বলতো ফাইন্ড দ্য রেট অফ ইনক্রিজ অফ দ্য কস্ট প্রাইস ইন অর্ডার টু মেক, মানে মার্ক প্রাইসটা কস্ট প্রাইসের থেকে কত পার্সেন্ট বাড়ানো আছে, ঠিক আছে? ফাইন্ড দ্য রেট অফ ইনক্রিজ অফ প্রাইস, ঠিক আছে? 33.33। হ্যাঁ, 33 হোল 1/3%, একদম ঠিক। দেখ, একটা জিনিস কি জানিস তো, স্যার এখানে কি স্যার এমপিটাকে এক্স ধরতে হবে না স্যার কস্ট প্রাইসটাকে? তুই যাকে খুশি এক্স ধর না কেন, কোনো অসুবিধা নেই। তুই কস্ট প্রাইসকেও এক্স ধরতে পারিস, মার্ক প্রাইসকেও তুই এক্স ধরতে পারিস, যা খুশি, কোনো অসুবিধা নেই। যে কোনো একটা রেসপেক্টে তুই করতেই পারিস। আচ্ছা। কারণ তুই যদি মার্ক প্রাইসটাকে এক্স ধরিস, সেখান থেকে তুই সেলিং প্রাইসটা এক্স এর টার্মে পাবি, সেখান থেকে তুই 20% প্রফিটে কস্ট প্রাইসটা পেয়ে গেলি, তাহলে তোর দুটো ডিফারেন্সই হচ্ছে অতটা বাড়বে। তো একটা মজাদার ব্যাপার কি বলতো, যখন তোরা কোনো কিছু শর্টকাট ফর্মুলা জানিস না, যখন ডেসক্রিপটিভ করবি চট করে একটু দেখে নিবি এ, অঙ্কের অ্যান্সারটা কত, কারণ ডেসক্রিপটিভে তো তোর তো চারটে অপশন থাকবে না। তো তুই এরকম অঙ্ক পাবি, দেখবি এরকম অঙ্ক, মানে 50%-এর ওপর অঙ্ক পাবি যেগুলো তোদের শর্টকাট জানা আছে বা তোরা কম ক্যালকুলেশনে করে নিতে পারবি। আগে ওটা চট করে একটু ভেরিফাই করে নিবি আমার অ্যান্সারটা ঠিক হচ্ছে কিনা। যেমন দেখ, কস্ট প্রাইস, আমি আগে এখানটা ভেরিফাই করে নিই আগে অ্যান্সারটা। কস্ট প্রাইস আর মার্ক প্রাইসের আমি রেশিওর একটা ফর্মুলা জানি, কি না? ফর্মুলাটা হচ্ছে 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্ট ইস টু 100 প্লাস প্রফিট পার্সেন্ট, ঠিক আছে? এই যে একটু আগেই তোদের বলছিলাম ফর্মুলা লিখছি, স্যার কোত্থেকে পেলাম, এটা সবসময় জিজ্ঞাসা করবি। কারণ অঙ্ক থেকেই কিন্তু এই ফর্মুলাগুলো তৈরি হয়। ফর্মুলার কিন্তু কোনো বেসিক ডেফিনেশন হয় না। বেসিক্যালি ফর্মুলাগুলো আছে অঙ্ক থেকে, কারণ আমরা এক্স ধরে 100 ধরে 7-8 লাইনের একটা অঙ্ক করি, লাস্ট লাইন যেটা পাই সেই লাস্ট লাইনটাকে ধরেই আমরা একটা ফর্মুলা তৈরি করে দিই, ব্যাস। এটাই ফর্মুলা, ফর্মুলা বাকি আর কিচ্ছু নয়। তো ঠিক তেমনি ভাবে কস্ট প্রাইস আর মার্ক প্রাইসের একটা ফর্মুলা পাওয়া যায়, 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্ট ইস টু 100 প্লাস প্রফিট পার্সেন্ট। এটা আমি অঙ্ক দিয়ে তোদের দেখিয়ে দেবো, এখন একটু দেখে রাখ। তো এবারে দেখ ডিসকাউন্ট কত দিচ্ছে বল, 10%। 100 মাইনাস 10 কত রে? 90। প্রফিট পার্সেন্ট কত হচ্ছে রে? 20। 100 প্লাস 20 কত? 120। তার মানে রেশিওটা কত হচ্ছে বল? 3 আর 4। তার মানে কস্ট প্রাইস 3, মার্ক প্রাইস 4, তাহলে কত বাড়িয়ে রেখেছি? 1 বাড়িয়ে রেখেছি। কার সাপেক্ষে? 3-এর সাপেক্ষে। কত পার্সেন্ট? 100। তার মানে কত? 33/1/3। একদম ঠিক বলেছিস, 33/1/3%। তো আমি বলছি এই প্রসেসটা আমার জানা আছে, আমি চট করে আমি অ্যান্সারটা বার করে নিলাম যে এটার অ্যান্সার 33/1/3% হবে, ঠিক আছে? তাহলে এবার যখন আমরা অঙ্কটা করব, তাহলে দেখ সেটা কি, যে কোনো একটাকে ধরে নে, লেট, তুই এমপিটা ধরবি বলছিলি, ধর। লেট এমপি ইকুয়ালস টু এক্স, মার্ক প্রাইস বা বাংলায় যেটাকে আমরা কি বলি বল, যেটাকে আমরা বলি ধার্য মূল্য, এটাকেই আমরা বলি এমআরপি, মার্কেট প্রাইস বা আচ্ছা, এবার কিছু জিনিস আমি এখানে একটু দেখিয়ে নিই। সেটা হচ্ছে দেখ, ডিসকাউন্ট ডিসকাউন্ট আমরা কার উপর দিই? ডিসকাউন্ট আমরা সময় ধার্য মূল্যের উপর, মার্ক প্রাইসের উপর। যেমন ধর আমি 100 টাকায় একটা জিনিস কিনলাম, এবার বিক্রি করার সময় আমি ওই জিনিসটার গায়ে তোর একটা লেভেল লাগিয়ে 120 টাকা। তুই আমার কাছ থেকে কিনতে আসলি, তুই বলি কত দেবো, আলাম দাম তো লেখাই আছে দেখ। তুই বলি দূর, 120 টাকা নেবে নাকি, আমি তোমার কাছ থেকে জিনিস নিই। হ্যাঁ ঠিক আছে চল, তাহলে তুই এক কাজ কর, আমাকে 110 টাকা দে তুই। তার মানে আমি তোকে কিছু ছাড় দিলাম, কিছু ডিসকাউন্ট দিলাম। তার ডিসকাউন্ট আমি কার উপর দিলাম বল? ধার্য মূল্যের উপর দিলাম, মার্কেট প্রাইসের উপর দিলাম, কারণ মার্কেট প্রাইসের থেকেই আমি 10 টাকা কমিয়ে তোকে বিক্রি করলাম। দেখ
তাহলে আমি যদি ডিসকাউন্ট পার্সেন্ট বাড়বো, ডিসকাউন্ট পার্সেন্ট, তাহলে ডিসকাউন্ট কার উপর দিই বললাম বল? মার্কেট প্রাইসের ওপর, মার্ক প্রাইসের ওপর। কারণ মার্ক প্রাইস থেকেই তো কমাই। তাহলে ডিসকাউন্ট পার্সেন্ট আমরা কিভাবে বার করি বল? না, ডিসকাউন্ট বাই মার্ক প্রাইস ইন্টু 100। আর সেলিং প্রাইস আমরা কিভাবে বার করি? না, সেলিং প্রাইস আমরা বার করি আমার মার্কেট প্রাইস যেটা, সেটান থেকে আমার ডিসকাউন্টটা মাইনাস করে। ঠিক আছে? তাহলে সেলিং প্রাইস আমরা কিভাবে বার করি? না, যেটা আমার মার্ক প্রাইস সেটার থেকে আমরা ডিসকাউন্টটাকে মাইনাস করে দিই। সেটাই করলাম না? 120 টাকা যেটা আমি এক্সাম্পল দিচ্ছিলাম, যে 120 টাকা হচ্ছে আমার মার্ক প্রাইস, আমি তোকে 10 টাকার ছাড় দিয়েছি, বিক্রি করছি কততে? 110-এ। তাহলে কিভাবে বার করলাম সেলিং প্রাইসটা? কিভাবে হলো? না, 120 মাইনাস 10 করে। তাহলে দেখ কিরকম। তাহলে এবার দেখি, তুই বলি মার্ক প্রাইসটাকে এক্স ধরবো, ধর, কোনো অসুবিধা নেই। আমি বললাম কস্ট প্রাইসকেও এক্স ধরে করাতে যা খুশি। তাহলে মার্ক প্রাইস হচ্ছে এক্স, তুই ডিসকাউন্ট কত দিয়েছিস রে? 10%। তাহলে দেয়ার ফোর বিক্রয় মূল্য বা এসপি, এসপি বা বিক্রয় মূল্য, সেলিং প্রাইস, ঠিক আছে, বিক্রয় মূল্য। তাহলে কি বলবো বল? আমি 10% ডিসকাউন্ট দিয়েছি ওপর মার্কেট প্রাইসের ওপর, তার মানে 110 ছাড় দিয়েছি, তাহলে বিক্রি করেছি কততে? 90। তাহলে এসপিটা আমি কি লিখবো বল? এক্স এর 90%। এটা আমার বিক্রয় মূল্য, তাই তো? এটা আমার বিক্রয় মূল্য। আচ্ছা, তারপর আমার কত পার্সেন্ট প্রফিট হচ্ছে বল? 20%। তাহলে লাভের শতকরা হার, এরকম লিখে দে, লাভের শতকরা হার সমান সমান 20%, বা প্রফিট পার্সেন্ট, বাংলা ইংলিশ দুটোতেই আমি লিখিয়ে দিচ্ছি, বা প্রফিট পার্সেন্ট কত? 20%। আর 20% লাভ মানে আমরা কি জানি বল? ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য 120 টাকা, তাই তো? তাহলে আমাকে ক্রয় মূল্যটা বার করতে হবে, তাহলে উল্টো ভাবে লিখবো কি? এসপি বা বিক্রয় মূল্য যখন, এরকম লিখে দিই, তাহলে ছোটবেলায় যেমন লিখতাম, বিক্রয় মূল্য যখন 120, তখন ক্রয় মূল্য 100। বা তুই এরকমও লিখতে পারিস, when এসপি ইজ 120, সিপি ইজ 100। তাহলে বিক্রয় মূল্য যখন 1, তখন ক্রয় মূল্য কত? 100/120। আচ্ছা, বিক্রয় মূল্য আমার বার করা আছে কত? 90x/100। তাহলে বিক্রয় মূল্য যখন, জিরোটা উড়িয়ে দে, একটা জিরো উড়িয়ে দে, তাহলে বিক্রয় মূল্য যখন 9x/10, তখন ক্রয় মূল্য কত? গুণ করে দে, 100/120 ইন্টু 9x/10। একটু কাটাকুটি করে ছোট করে নে তো, একটা একটা, এটা এটা কেটে গেল, ঠিক আছে? এটা একটু ছোট করে নে, 3 3 3 4 12। তার মানে কত এলো, কত পেলাম বল? ক্রয় মূল্যটা 3x/4। 6/4। একদম। তাহলে দেয়ার ফোর সি ইকুয়ালস টু 3x/4। তাহলে এবারে দেখা, আমার মার্ক প্রাইসটা কত ধরা ছিল রে? এক্স। ক্রয় মূল্য কত পেয়েছিস? 3x/4। তাহলে প্রাইস বেড়ে আছে কত? কতটা বেড়ে আছে? না, দেয়ার ফোর এক্স মাইনাস 3x/4। তার মানে কত রে বল? x/4, তাই তো? এই সরি, হ্যাঁ, ঠিক লিখেছি, x/4। তাহলে এই x/4 বেড়েছে কার সাপেক্ষে? 3x/4। তাহলে দেয়ার ফোর পার্সেন্টেজ ইনক্রিজড বাই, তাহলে কত লিখবো বল? তাহলে x/4 বেড়েছে কার সাপেক্ষে? 3x/4 এর সাপেক্ষে। তাহলে ভাগ থাকলে সেটা গুণ হয়ে উল্টে যাবে, 4/3x ইন্টু 100। এক্স এক্স কেটে দে, 4 4 কেটে দে, 100/3 মানে 33 পূর্ণ। তো আমি বলছি, যখন কোনো অঙ্কের দেখবি যে পাবি এরকম অঙ্ক, যেটা আমি বললাম যে এরকম অঙ্ক পাবি, যখন দেখছিস সেটা শর্টকাটে হয়ে যাচ্ছে না, যখন দেখছিস শর্টকাটে হয়ে যাচ্ছে, তখন তুই কি করবি? একটু অ্যান্সারটা ভেরিফাই করে নিস।
ঠিক আছে, বল কোনো অসুবিধে? একটু বল সবাই না। মিলে। না স্যার, অসুবিধা নেই। ঠিক আছে। আচ্ছা, কারুর কোথাও বলবি কিন্তু। দেখ, the length of a rectangular field is 3 times of its breadth and its area is এত। দেখ ছোট্ট করে অঙ্ক, মেজার আউট দ্য পেরিমিটার অফ দ্য ফিল্ড, করে ফেল তোরা এটা। 144। এটা বলতে পারবো, আমি করে দেখিনি, এই তোদেরকেই ইয়ে করেছি, মানে তোদেরকে দিয়ে করেছি আর কি, মানে কোশ্চেন গুলোকে বার করে দিয়ে দিয়েছি। দেখি বাকিরা কি বলছে। এই একজন 144 বলেছে, কে বললি 144? আচ্ছা, সাম্য বলেছে। বল তোরা সাম্যকে সমর্থন করছিস কিনা। হ্যাঁ স্যার। 44? ঠিক হয়, ঠিক হয়। দেখ, স্যার 144 আসছে। ঠিক আছে, তাহলে ঠিক আছে, সবারই যখন 144 এসেছে, তাহলে ছোট্ট পারঙ্ক, তাহলে দেখ, দেখ এইগুলো তো প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন এসেছে। কোশ্চেন কঠিন হয় না, তোরা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন দেখে নিস, কোশ্চেন কঠিন হয় না, কোশ্চেন তোরা করতে পারবি, কিছুই না, শুধু একটু লিখে নেবে। আর আমার তো মনে হয় তোর অবজেক্টিভে বেশি পড়তে হয়, খুঁটিয়ে খুঁটিয়ে এদিক ওদিক সেদিক করে বেশি পড়তে হয়। তোর কি বলছে, দ্য লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গুলার ফিল্ড ইজ 3 টাইমস অফ ইটস ব্রেড। তাহলে ব্রেড মানে কি রে, প্রস্থ, লেন্থ মানে দৈর্ঘ্য। তাহলে আমরা যদি ব্রেডটাকে যদি লেট করে নিই, লেট ব্রেড ইকুয়ালস টু এক্স, তাহলে দেয়ার ফোর লেন্থটা কত বলবো বল, 3x। লেন্থটা কত বলবো বল, 3x। এক সেকেন্ড দাঁড়া একটু। হুম, তাহলে লেন্থ ইকুয়ালস টু 3x, তার মানে এরিয়াটা দেওয়া আছে 972। ঠিক আছে, তাহলে দেয়ার ফোর, যেটা বলছি অ্যাকর্ডিং টু দা কোশ্চেন বা প্রশ্নানুসারে কি লিখবো, এরিয়া ক্ষেত্রফল আমরা কি জানি বল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখানে লিখতে পারিস এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল কি লিখবো বল, লেন্থ ইন্টু ব্রেড। ঠিক আছে, এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল তাহলে কি লিখবো বল, লেন্থ ইন্টু ব্রেড। তাহলে এইবার আমাকে বল, লেন্থটা কত রে, 3x, ব্রেডটা কত, এক্স, ইজ ইকুয়ালস টু কত বলবো বল, 972। আচ্ছা, তাহলে এক্স স্কোয়ার, তাহলে 972কে 3 দিয়ে ভাগ করে দে, 3 3 9, 324 স্যার। 324, তাহলে থ্রি টোয়েন্টি 324। ফোর তার মানে কার স্কোয়ারে, 18 স্কোয়ার। আচ্ছা, একটু চেষ্টা করবি, ডেসক্রিপটিভের অঙ্ক যখন করবি না, ইউনিট গুলোকে লিখবি কিন্তু, কারণ একটু মনে করে দেখ, ছোটবেলায় তোরা ইউনিট লিখতিস। ঠিক আছে, তার মানে এক্স ইকুয়ালস টু 18 সেন্টিমিটার লিখে দেবো। ঠিক আছে, তাহলে দেয়ার ফোর ব্রেডটা, 18 মিটার তো স্যার। ও মিটার আছে। হুম, তাহলে ব্রেডটা কত হয়ে গেল বল, 18 মিটার। ঠিক আছে, তাহলে ব্রেড 18 মিটার, তাহলে লেন্থটা কত হলো বল, 3 18 54। 3x ছিল, 3 18 54। আমাকে পেরিমিটার বার করতে বলেছে, পরিসীমা। তাহলে পেরিমিটার আমরা কি জানি, ফর্মুলাটা একটু লিখে নে, 2 × L + B, প্লাস বেড। 2 × লেন্থ প্লাস ব্রেড। তাহলে এবার করে দে, 2
ইন্টু 18 + 54, মানে 144 মিটার। এটা অ্যান্সার। ঠিক আছে। বল। স্যার একটা জিনিস জিজ্ঞেস করবো। স্যার এখানে বল। আপনি এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইজ ইকুয়াল টু লেন্থ ইনটু ব্রেডথ যেটা লিখেছেন, ওটা না হ্যাঁ, করে অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম বলে ডাইরেক্ট 3x ইনটু x ইকুয়াল টু 972 লেখা যেতে পারে। করতেই পারিস, হুম। করতেই পারিস। ঠিক আছে, তবে কিছু কিছু জায়গায় না, মানে একটু সেন্টেন্সটা লিখে দিবি। আচ্ছা স্যার, ঠিক। বুঝতে পেরেছিস? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। কারণ কি বলতো, মানে তোর খাতা কে দেখবে কে না দেখবে, সেই এক্সামিনারের ওপর ডিপেন্ড করছে। বোঝা গেছে রে? হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝলাম। স্যার। আচ্ছা। আচ্ছা, আমাকে আর বল, আর কিছু নিয়ে তোদের জিজ্ঞাস্য। আজকে তো তোদের, মানে তোদের মনে হয় ডেমো ক্লাস না? হ্যাঁ স্যার। আচ্ছা। হ্যাঁ, স্যার সেই রকমই বলেছিলেন যে তোদের সাথে জাস্ট একটু ডেসক্রিপটিভ নিয়ে আলোচনা, বা একটা মানে অঙ্কগুলোকে আমরা কিভাবে লিখে করব বা ইয়ে। হুম। স্যার প্রফিট অ্যান্ড লসের যদি আর একটা দুটো অঙ্ক একটু দেখিয়ে দেন স্যার, এইগুলো যেমন খুব ইজি হয়ে যায়, প্রফিট অ্যান্ড লস গুলোতে একটুখানি কনফিউশন হয়ে যায়। আচ্ছা, মানে পার্টিকুলার কোনো টাইপ? ওই স্যার ইনক্রিজ হচ্ছে ডিক্রিজ হচ্ছে এরকম যদি কিছু, বা পেঁয়াজের দাম এতটা বেড়ে গেল তাহলে কতটা কনজিউম কতটা কমবে। আচ্ছা, স্যার, বল। স্যার বলছে টাইম এন্ড ওয়ার্কে আমি যেভাবে করি মানে এলসিএম করে নিয়ে করি, তাহলে কি ওভাবে না না ডেসক্রিপটিভে? না না, এখানে এলসিএম করা যাবে না, এখানে তোকে ফ্র্যাকশন। আচ্ছা। যেটা ধর হচ্ছে 10 করছে 12 দিনে, তাহলে টোটাল ওয়ার্ক তুই 10 আর 12 এলসিএম 60 ধরে নিলি। এখানে করা যাবে না ডেসক্রিপটিভে। তোকে ডেসক্রিপটিভে তোকে ওই রকমই লিখতে হবে, ধরি সমগ্র কাজ সমান সমান 1 অংশ। ঠিক আছে। আচ্ছা স্যার। ধর তোর সমগ্র কাজ সমান সমান 1 অংশ। হুম। তাহলে এ একদিনে করে 1/10, বি একদিনে করে 1/12, এইরকম ভাবে তোকে কিন্তু করতে হবে। বুঝতে পেরেছিস? স্যার কম্পাউন্ড ইন্টারেস্টটাও তো সেভাবে বোধহয়। দেখ, কম্পাউন্ড ইন্টারেস্ট তুই সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা দিয়ে করে দিবি, খুব সহজে হয়ে যাবে। বাট বাট তুই কম্পাউন্ড ইন্টারেস্টের যে ফর্মুলা, তুই ওই a = p × 1 + r/100 তেও তুই করতে পারিস। কেন? কারণ 9-10-এ এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল। হুম। ঠিক আছে, 9-10-এ ফর্মুলাটা আচ্ছা স্যার। অ্যাপ্লিকেবল। বাট আমার মনে হয় a = p × 1 + r/100 অ্যাপ্লাই করার থেকে তোর ইয়ে বেশি সহজ হবে তোর। মানে এটা আমার পার্সোনাল মত, যে তোর ইয়ে দিয়ে, সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা দিয়ে। কারণ কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদে আমরা কি জানি বল? প্রথম বছরের অ্যামাউন্ট দ্বিতীয় বছরের প্রিন্সিপাল হয়ে যায় না? ধর আমি 100 টাকা রাখলাম, 1 বছর, 1 বছর পর আমি 10 টাকা সুদ পেলাম, তার মানে আমি সুদে আসলে কত পেলাম? 110। এই 110 টাকাটাই আমার পরের বছর গিয়ে প্রিন্সিপাল হয়ে যায়। হুম। আচ্ছা, তুই যে হুম। অঙ্কটা বলছিলি, কে বলছিলি? প্রযুক্তা? হ্যাঁ স্যার, আমি বলছিলাম, দেখ হ্যাঁ স্যার এইটা এরকম। এইরকম। দেখ, সবকিছু আছে ঝুলিতে, তুই শুধু বলবি, বার করে দেবো। দেখ কি বলছে, এ রিডাকশন অফ 20% ইন দ্য প্রাইস অফ সুগার উড এনাবেল এ ম্যান অবটেন 4 কেজি মোর ফর রুপিস 100। তাহলে বলছে যে চিনির দাম 20% কমে যাওয়ার জন্য একজন আগে 100 টাকায় যত কেজি পাচ্ছিল, এখন তার থেকে 4 কেজি বেশি পাচ্ছে। তাহলে রিডিউস প্রাইসটা মানে 20% দামটা কমে কত হয়েছে। তাহলে একটা জিনিস বুঝ, তাহলে আমাকে কি কি বুঝলাম না,
আগেও 100 টাকায় যত কেজি পাচ্ছিল আমাকে সেটা বার করতে হবে, আর এখনো 100 টাকায় যত কেজি পাচ্ছে সেটা বার করতে হবে। এই দুটোর ডিফারেন্সই হচ্ছে আমার কত হবে বল, ওই 4 কেজি। তাহলে এবার দেখ, ধর আমি ধরে নিচ্ছি প্রাইসটা, তাহলে এরকম ধরে নে, ধরি চিনির প্রকৃত মূল্য X টাকা পার কেজি বা প্রতি কেজি, ঠিক আছে? 1 কেজির দাম X টাকা। তাহলে চল, তাহলে আগে আমি 100 টাকায় কত কেজি পাচ্ছিলাম বল। তার মানে আগে 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 আমি X টাকায় পাচ্ছিলাম 1 কেজি, তাহলে 1 টাকায় পাবো 1/X কেজি, তাহলে 100 টাকায় পাচ্ছিলাম 100/X কেজি। আর এখন চিনির দাম 20% কমে গেছে, তাই তো? তাহলে চিনির দাম 20% কমে গেছে, তাহলে এখন চিনির মূল্য, তাহলে এখন চিনির মূল্য কত হবে বল, X এর 80% না রে? হ্যাঁ স্যার, x × 80/100। তার মানে এটা কত হচ্ছে বল, 2 দিয়ে কেটে 4x/5, এত টাকা পার কেজি, তাই তো? এত টাকা পার কেজি এখন চিনির মূল্য। তাহলে আমি বলছি এখন আর রৈখিক নিয়ম করিস না, তুই তো একটা করলি, তাহলে এবার লিখবি, তাহলে এখন 100 টাকায় পাবো, তাহলে কি পাবো বল, না, এখন 4x/5 টাকায় পাচ্ছি হ্যাঁ। 1 কেজি, তাহলে এক হুম টাকায় কি পাবো বল, উল্টে যাবে না, ফাইভ বাই হ্যাঁ ফোর 5। এক্স হ্যাঁ 5/4x, তাহলে 100 টাকায় কত পাবো বল, ইন্টু 100, তাহলে 4×5 = 100 নাকি রে? একটু হ্যাঁ দেখে স্যার। নিস, একটু দেখে নিস ক্যালকুলেশনটা। তাহলে এখন 100 টাকায় কত পাবো, না 5/4x × 100 করে দে, কেন? কারণ এখন তোর ওই 4x/5 টাকায় এখন পাবো 1 কেজি, তাহলে 1 টাকায় কত পাবো, উল্টে যাবে 1/4x/5, তাহলে 1/4x/5 মানে কত, 5/4x। তার মানে আমি 100 টাকায় কত পাবো এখন, এত। তার মানে আমি এখন কি পাচ্ছি বল, আগের থেকে 4 কেজি বেশি। তাহলে প্রশ্নানুসারে আমরা কি লিখে দিতে পারি বল, তাহলে প্রশ্নানুসারে কি লিখবো, এখন পাচ্ছি 125/x, আর আগে পাচ্ছিলাম 100/x, এটা সমান সমানই কত রে বল, 4 কেজি না? 4 কেজি। তার মানে এখান থেকে তুই এক্স এর ভ্যালুটা পেয়ে গেলি। এবার যেই এক্স এর ভ্যালুটা পেলি, তোকে রিডিউস প্রাইসটা বলেছে মানে প্রকৃত মূল্য, তার 80% করে দিবি, তাহলেই তোর অ্যান্সার চলে আসবে, 5 হবে অ্যান্সার। বল, বুঝে গেছে রে? কি বলছেন, লাস্টে কি বললেন স্যার আরেকবার বলুন। এই এখানে দেখ, এক্স বেরোচ্ছে 6.1-এর 4। হ্যাঁ বল কত বেরিয়েছে বল, 25/4। হ্যাঁ 25/4। আচ্ছা, তাড়াহুড়ো করবি না, দেখ এখানে একটা অপশন 25/4 আছে, বাট এই 25/4টা তোর কি প্রকৃত মূল্য না? এক্স এর, হ্যাঁ ওটা হচ্ছে প্রকৃত মূল্য, অরিজিনাল এটা প্রাইস। এটা অরিজিনাল প্রাইস, প্রকৃত মূল্য। কিন্তু হুম হুম। আমাকে বার করতে বলেছে রিডিউসড প্রাইস, মানে কমে কত হয়েছে। তাহলে কমে কত হয়েছে আচ্ছা। রিডিউসড প্রাইসটা, তাহলে কমিয়ে দে। তাহলে আমার যে 20% কমেছে সেটা প্রকৃত মূল্যের 20% কমেছে তো, হুম। তাহলে প্রকৃত মূল্যটা কত আমার, 25/4, এর 20% হুম, কমেছে মানে 80% করে দে এটা। great, হুম। তাহলে 2×4 = 8, 2×5 = 10, 4 4 কেটে দে, 5×5 = 25, তার মানে 5 টাকা। পাঁচটা। ঠিক আছে রে? হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। আরে থ্যাংক ইউ কেন হবে, নো থ্যাংক ইউ, দাবি করবি দাবি। Next করতে
স্যার টাইম এন্ড ডিস্টেন্সের আমাকে টাইপ বল, টাইপ তো অনেক অঙ্ক আছে। টাইম আপনার আহ, আর কি নিহিত যে ডিস্টেন্স একে অপরকে মিলানোর পরে পরে যে সেটা হয়। স্যার এবারেই এসছে যেটা মিসলেনিয়াসে প্রিলিমসে একটা হ্যাঁ এরকম অঙ্ক এসছে না? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ প্রিলিমসে এসেছে, অঙ্কটা মনে আছে তোদের? ওখানে তো একজন তার বল- কি সে করছিল, আমি বলছিলাম যে ওরা এ আর বি মানে অপোজিট থেকে আসার পর মিলিত হওয়ার পরে যে সেটা হচ্ছে এইরকম টাইপের। আচ্ছা, দাঁড়া, আমার কাছে মিসলেনিয়াসের কোশ্চেনটা আছে মনে হয়। স্যার ওই দুটো ট্রেন আসছিল, তাদের হুম মধ্যে হুম ডিস্টেন্স এত, একটা ট্রেন 8 মিনিট পর পর রেস্ট নেয় না কিছু একটা এরকম ছিল। মানে এবারে প্রিলিমসে এসেছে বলছিস? হ্যাঁ স্যার, এবারে প্রিলিমস। আচ্ছা, দাঁড়া দেখছি এক সেকেন্ড। প্রিলিমসের কোশ্চেনটা পাঠিয়েছিল একটা স্টুডেন্ট। স্যার এইরকম আমি বলছি আরেকবার। দাঁড়া, আমি বার করেছি কোশ্চেনটা, একটু দেখে নি। ঠিক আছে ওই নিজ যাত্রাপথে ঘন্টায় 72 কিলোমিটার বেগে গতিশীল একটি ট্রেনের 120 মিটার ও লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে এটা? না স্যার এটা না হ্যাঁ আমি বলছি এই আচ্ছা, টাইপের। 120 কিলোমিটার দূরত্ব বিশিষ্ট দুইটি স্টেশন থেকে বিপরীতমুখী দুটি ট্রেন যথাক্রমে এত ঘন্টা বেগে একই সময়ে যাত্রা, অধিক গতিসম্পন্ন ট্রেনটি 40 মিনিট যাত্রা করার পর দাঁড়িয়ে যায়, ওইটা? হ্যাঁ, দাঁড়িয়ে হ্যাঁ যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখ, এখানে কোথাও একটা দেখিয়ে দিই, দেখ। এখানে তোর কি বলেছে? 120 কিলোমিটার দূরত্ব বিশিষ্ট দুইটি স্টেশন থেকে বিপরীতমুখী দুটি ট্রেন মানে কি বল? দুটো একে অপরের দিকে আসছে। তাহলে ধর এটা এ আর এটা বি হলো। এখান থেকে প্রথম ট্রেনটা যাচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার বেগে, এইদিকে যাচ্ছে। আর এদিক থেকে 30 কিলোমিটার পার আওয়ার বেগে এইদিকে আসছে, বিপরীতমুখী বলেছে, ঠিক আছে? একই সময় যাত্রা আরম্ভ করেছে, তারা একই সময়, মানে এ যদি সকাল 9টায় যাত্রা আরম্ভ করে, এও সকাল 9টায় যাত্রা আরম্ভ করেছে। আচ্ছা, এবার বলছে অধিক গতিসম্পন্ন ট্রেনটি 40 মিনিট যাত্রা করার পর দাঁড়িয়ে যায়। তাহলে কার স্পিড বেশি রে? বল। 60 কিলো। হ্যাঁ, তার মানে এবার এখানে তুই কি লিখবি? অধিক গতিসম্পন্ন, যেটা আছে আর কি, মানে যেরকম আমরা লিখি, অধিক গতিসম্পন্ন ট্রেনটি 40 যাবে, কতটা যাবে বল? 60। এটা কিলোমিটার পার আওয়ার, এটা 40 মিনিট, মিনিটটাকে আওয়ারে কনভার্ট করে দে, তাই তো? তার মানে কত বল? 40 কিলোমিটার, তাই না? 60 কিলোমিটার প্রতি ঘন্টা, তার মানে এই ট্রেনটা 40 কিলোমিটার এসে কি বলেছে বল? ট্রেনটি 40 মিনিট যাত্রা করার পর দাঁড়িয়ে যায়। তার মানে এখন ট্রেনটা কোথায় আছে বল? এইখানে। তুই ট্রেন দুটোর নাম দিয়ে দে, ধর এটা হচ্ছে পি ট্রেন আর এটা হচ্ছে কিউ ট্রেন। তার মানে এখন পি ট্রেনটা এইখানে আছে, দাঁড়িয়ে আছে। ও কত কিলোমিটার চলে এসেছে বল? স্যার 40 কিলোমিটার। 40 কিলোমিটার চলে এসেছে।
হচ্ছে অপর ট্রেনটি কতক্ষণ পর প্রথম ট্রেনের সাথে মিলিত হবে। তাহলে মোট দূরত্ব কত দেওয়া ছিল রে? 120 কিলোমিটার, তাই তো? তার মানে এ 40 মিনিটে এসে, তার মানে বাকি কতটা পড়ে আছে বল? 80। হুম। তার মানে এই 8 কিলোমিটার বল 30 স্পিডে যাবে না? তাহলে এই 80 কিলোমিটার স্পিডে যেতে নেবে। তাহলে যাচ্ছে 3-8। এটা ঘন্টা বেরুলো, অ্যান্সার সব মিনিটে আছে। তাহলে এটাকে ইন্টু 60 করে দিলাম, 3×20 = 60। তার মানে 160 মিনিট। দেখে নে, অপশন আছে, আছে অপশন এ। বল, বোঝা গেছে রে? হ্যাঁ বুঝা গেছে স্যার। এখানে বলছে যে ওই এ ট্রেনটা ওই 40 কিলোমিটার যাওয়ার পর দাঁড়ায় গেছে। হ্যাঁ, এখানে দুজনে একটু একই ওরা একটু সময় ছেড়েছে, দুজনে হ্যাঁ। একই সময় ছেড়েছে, ও আসছে ও আসছে, কিন্তু ও হুম, 40 মিনিট পর গিয়ে দাঁড়িয়ে পড়েছে। তার মানে 40 কিলোমিটার পর আর যাচ্ছে না। হুম। তার মানে এর আগে আমরা টোটাল বলছিলাম যে হ্যাঁ, হ্যাঁ, কি বলছিস বল? এর আগে আমরা যখন করছিলাম কি হয়, রিলেটিভিস্টটা যোগ হয়ে যায়, এ আর বি এর রিলেটিভ যোগ হয়ে যাচ্ছে, কিন্তু এখানে কি হচ্ছে, হুম। এবার কি বলতো, এবার কি বলতো তোর, তোকে যদি এখানে না দাঁড়ানোর কথাটা বলতো, ধর তোকে বলে হুম, দিল দুজনেই একে অপরের দিকে আসে, তাহলে 120 কিলোমিটার ডিস্টেন্সটা কতক্ষণে কভার করবে, তাহলে হ্যাঁ তখন হ্যাঁ, তুই রিলেটিভ স্পিডে করতিস, 120 বাই ঠিক ষাট ঠিক, প্লাস 30 করে দিতিস। হ্যাঁ ঠিক আছে রে? ঠিক। স্যার আরেকটা অঙ্ক আছে, টাইম এন্ড ডিস্টেন্স এবং বি এর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। হুম। তারা তাদের সাক্ষাতের পর যথাক্রমে 4 ও 9 ঘন্টা পর বি ও এতে স্থানে পৌঁছায়। ট্রেন দুটির গতিবেগ অনুপাত কি হবে? এটা একটু ডেসক্রিপটিভ টাইপের, কিভাবে করবো? স্যার আমি একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করব ওই কোয়েশ্চেনটা যাওয়ার আগে। স্যার হুম। বলছি এখানে 40, হ্যাঁ, দাঁড়া 1 সেকেন্ড, দাঁড়া। হ্যাঁ বল। স্যার এই যে কোয়েশ্চেনটা করলেন এখন, হুম। এখানে ও 40 কিলোমিটার যাওয়ার পর দাঁড়িয়ে পড়ে হুম। পুরোপুরি, বাকি ডিস্টেন্সটা ওই 30 সে কভার করবে, ও হুম। পুরোপুরি দাঁড়িয়ে যাচ্ছে, এই জিনিসটা কি এটাই হচ্ছে সে? হ্যাঁ, 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 তাই তো বলেছে, দেখ, হুম। বলেছে আহ, আরম্ভ করে অধিক গতিসম্পন্ন ট্রেনটি 40 মিনিট যাত্রা করা দাঁড়িয়ে যায়। হুম। মানে সে তো আর যাচ্ছে না, সে দাঁড়িয়ে পড়েছে। তাহলে হচ্ছে অপর ট্রেনটি কতক্ষণ পর প্রথম ট্রেনটির সাথে মিলিত হবে। আচ্ছা, ঠিক আছে। বুঝতে পারলে? জানা আছে, হ্যাঁ, এটা তো শর্টকাট জানা আছে যে ওই চার কিন্তু আর নয় তো। হ্যাঁ, ওটার স্কোয়ার রুট হয়ে যায়, কিন্তু ডেসক্রিপটিভটা জানা নেই। না না না, কেন জানা নেই? তাই শর্টকাট করছিলাম, ওখানে আর অত মুছে করে নি আর। এই দেখ, এইটাই এইটাই সমস্যা, বুঝলি তো? এইটাই সমস্যা। আমি ওই জন্য আমার স্টুডেন্টদের সবসময় বলি যে শর্টকাট করলেও সবসময় জেনারেলটা দেখে নিবি, জেনারেলটা খুব দরকার। দেখ, এটা তো এটাই। two trains, one from station A to station B and another from station B to A start simultaneously after meeting. ছবি আঁক। সব আছে, সব আছে, কোনো অসুবিধা নেই। তোরা শুধু
পড়াশোনাটা চালিয়ে যা, তাহলেই হবে। ধর এটা এ, এটা বি, ঠিক আছে? আমি এই ছবিতেই এঁকে দিচ্ছি, তোরা জাস্ট তোরা পরে খাতায় ইয়েটা লিখে নিস, ওই কি যেন স্টেটমেন্ট করে লিখে নিস। ধর এ স্টেশন থেকে পি ট্রেন ছাড়ছে, তার স্পিডটা ধরে নে S1, আর এদিকে যাচ্ছে। আর এখান থেকে কিউ ট্রেনটা ছাড়ছে, এদিকে আসছে, তার স্পিডটা ধরে নে S2। কিলোমিটার পার আওয়ার লিখে দিলাম, এটা কিলোমিটার পার আওয়ার লিখে দিলাম। ধর সিতে তাদের মিট করছে, সিতে মিট করছে কে, পি আর কিউ। এবার বলছে তাদের দেখা হবার পর যে যার গন্তব্যে কতক্ষণ পর পৌঁছাচ্ছে বল। কত ঘন্টায়? 9 ঘন্টায়। আর এই ট্রেনটা পৌঁছাচ্ছে কত ঘন্টায়? 16 ঘন্টায়। বল তুই কিভাবে দেখতে চাস, বল ফর্মুলাটা কিভাবে তৈরি হচ্ছে সেটাই দেখিয়ে দেবো না অঙ্কটা করে দেখাবো? তুই যা বলবি। স্যার করে দেখান। ঠিক আছে, চল তাই হলো। এবার এদিকে টাকা। তাহলে এবার এইগুলো যেগুলো আমি মুখে বলছি সেগুলো একটু তোরা খাতায় লিখে রাখবি, ঠিক আছে? তার মানে সিট থেকে বি এর দিকে কে যাচ্ছে বল, পি ট্রেনটা। তাহলে এখানে তুই লিখলি সিট থেকে বি এর ডিস্টেন্স কত, লিখবি বল? 9x, তাই তো? কারণ এই সরি S1 লিখেছি, তাহলে S1 লিখে দে। 9 × S1। কেন? ডিস্টেন্স মানে আমরা কি জানিস, পি ট্রেনটা কত স্পিডে, S1 স্পিডে। তাহলে সি থেকে বি এর ডিস্টেন্সটা কত লিখবি, 9S1। সিমিলারলি সি থেকে এর ডিস্টেন্সটা কত লিখবি, 16S2। স্পিড ইন্টু টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স, 16 × S2। আচ্ছা, এবার আমরা কি জানি রে, মিটিং টাইম ইজ কনস্ট্যান্ট। সাক্ষাতের সময়টা আমরা কি জানি বল, একই থাকে। কেন? এখানে তোর দেখ বলেছে সাইমেলটেনিয়াসলি, সাইমেলটেনিয়াসলি মানে আমরা কি বুঝি, টুগেদার, একসাথে। তো এ যদি 9টার সময় ছাড়ে তো এও 9টার সময় ছেড়েছে। তাহলে ধর তুই আসছিস কলকাতা থেকে, আমি যাচ্ছি দুর্গাপুর থেকে। তুইও 10টার সময় রওনা দিয়েছিস, আমিও 10টার সময় রওনা দিয়েছি। তোর আর আমার দেখা হচ্ছে বর্ধমানে 12টার সময়। তার মানে কি, তোর কলকাতা থেকে বর্ধমান আসতে 2 ঘন্টা লেগেছে, আমার দুর্গাপুর থেকে বর্ধমান যেতে 2 ঘন্টা লেগেছে। কিন্তু আমরা কভার করবে, যার স্পিড কম সে কম ডিস্টেন্স কভার করবে। বাট মিটিং টাইমটা কনস্ট্যান্ট। মানে এর থেকে সিতে আসতে পি ট্রেনটা যে সময় নেবে, তাহলে আমি যদি এরকম ভাবে তোদের বোঝাই, তার মানে এই এর থেকে সিতে আসতে পি ট্রেনটা যদি টি টাইম নেয়, তার মানে কিউ থেকে, তার মানে বি থেকে সিতে যেতে কিউ ট্রেনটা টি টাইমই নেবে, কারণ আমরা জানি মিটিং টাইম কনস্ট্যান্ট। তাহলে বল এর থেকে সিতে যেতে পি কত সময় নেবে, টাইম মানে কি, ডিস্টেন্স বাই স্পিড। তাহলে এর থেকে সি দেখ, যাহাই সি এর ডিস্টেন্স তাহাই এসি ডিস্টেন্স। সি থেকে এ ডিস্টেন্স যায়, এর থেকে সি ডিস্টেন্স তো তাই। তাহলে ডিস্টেন্স বার করা আছে কত, 16S2। তাহলে টাইম মানে কি, ডিস্টেন্স বাই স্পিড। তাহলে এর থেকে সি এর দিকে কে যাচ্ছে, পি ট্রেনটা কত স্পিডে, S1 স্পিডে। তাহলে কি লিখবো, 16S2/S1। সিমিলারলি S1, তাহলে ডিস্টেন্স বাই স্পিড। এটা কোণে কোণে গুণ করে দে। 9S1² = 16S2²। তাহলে দেখ S1²/S2² তুই কত লিখবি, 16/9। তার মানে কত হয়ে গেল, 4:3। বল বুঝে গেছে রে? স্যার বুঝা গেছে। ঠিক আছে, ঠিক আছে। চল আজকে লিভ করছি। হ্যাঁ, আমরা পরের দিন নেক্সট ক্লাসে টপিক ওয়াইজ আমরা আলোচনা করব। চল লিভ করলাম, গুড নাইট সবাইকে।